গোমেজ, কবে ফিরে এলে তুমি? অন্ধকারের মধ্যে দেবদারু গাছের নিচে একটা অস্পষ্ট অবয়ব চোখে পড়ল টম আর তার সঙ্গীদের। কে ওখানে? আজকে পড়ছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বিকেলের আলোয়। আজ নিয়ে ঠিক 90 দিন হলো গোমেজ ফিরল না। মনে মনে এই কথা বলে পকেট থেকে রুমাল বের করে চশমার কাঁচ মুছে লাঠি হাতে আবার হাঁটতে শুরু করলেন জন দাদু। পথের দুপাশে সার সার সমাধি, তার মধ্যে কয়েকটির বয়স কয়েকশো বছর। সমাধির উপর শ্বেত পাথরের চাদরগুলো ভেঙে চুরে গিয়েছে, তার নিচে থেকে ইটগুলো উকি মারছে। সন্ধে নামবে আর কিছুক্ষণের মধ্যে। বেরিয়াল গ্রাউন্ডের উঁচু প্রাচীরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ফাঁক দিয়ে পড়ন্ত সূর্যের আলো এসে পড়ছে সমাধির উপর দাঁড়িয়ে থাকা ক্রসগুলোর গায়ে। চারিদিকে শান্ত পরিবেশ। ব্রিটিশরা যখন এদেশে এসেছিল সেই আমলের সমাধি এটি। জন দাদুর পিতা পিতামহ, এ গ্রামের চেনা অচেনা অনেক মানুষই ঘুমোচ্ছেন ওই সমাধির তলায়। জায়গাটা বড় প্রিয় জন দাদুর। এখানে এলে মনে হয় তার চেনা যেসব মানুষ ঘুমোচ্ছেন ওই সমাধির নিচে, তাদের সান্নিধ্য যেন উপভোগ করতে পারেন তিনি। কত মুখ, কত স্মৃতি ভেসে ওঠে ঘষা কাচের আড়ালে ঢাকা জন দাদুর চোখে। তাছাড়া এখানে একটা ছোট্ট ঘরে বাস করেন জন দাদুর 70 বছরের পুরনো বন্ধু বৃদ্ধ গোমেজ। বিশেষত তার টানেই অনেক বছর ধরে রোজ বিকেলে এখানে হাজির হন জন দাদু। তিনি চলে যাওয়ার আগের দিনও প্রতিদিনের মতো বিকেল থেকে সন্ধে পর্যন্ত এখানে ঘুরে বেরিয়েছিলেন তারা। যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন সপ্তাহখানেকের মধ্যে গোয়া থেকে ফিরে আসবেন, কিন্তু এখনও তিনি ফেরেননি। সমাধিক্ষেত্রে ঢোকার পর ডান পাশে যে ছোট্ট ঘরটা আছে, রোজ বিকেলে এসে সে ঘরটার দরজার দিকে বড় আশা নিয়ে তাকান জন দাদু, কিন্তু সে ঘর তালাবদ্ধ থাকে। মনে মনে একবার হিসেব করে নেন ঠিক কতদিন হলো, তারপর আবার হাঁটা শুরু করেন। সন্ধে নামার আগে পর্যন্ত তিনি একলাই ঘুরে বেড়ান বিরাট এই সমাধিক্ষেত্রের চারপাশে। তারপর এই আশা নিয়ে ফিরে যান নিশ্চয়ই কাল বন্ধুর সঙ্গে দেখা হবে। গোয়ার ভাইপোর বাড়ি থেকে নিশ্চয়ই ফিরে আসবেন তিনি। সেদিনও একলাই হাঁটতে লাগলেন জন দাদু। সমাধিক্ষেত্রের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে সামনের দিকে। কদিন হলো বর্ষা নেমেছে, এর মধ্যেই লম্বা লম্বা ঘাস জন্মে গিয়েছে রাস্তার পাশে আর সমাধিক্ষেত্রের ফাঁকে। গোমেজ নেই, তাই ঘাসগুলো পরিষ্কার করার লোকও নেই। গোমেজই এই সমাধিক্ষেত্রের রক্ষক। তিনি সমাধিক্ষেত্রের মাটি খোঁড়েন, এই স্মৃতির বাগানে যেসব ছোট বড় গাছ আছে তাদের পরিচর্যা করেন, জঙ্গল সাফ করেন। এক কথায় তিনিই হলেন এখানকার সব কিছু। হাঁটতে হাঁটতে জন দাদু এসে হাজির হলেন সমাধিক্ষেত্রের শেষ প্রান্তে। প্রাচীরের ধারে দুটো বিরাট দেবদারু গাছ কয়েক হাত দূরত্বে পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের বয়স মনে হয় জন দাদুর চেয়েও বেশি। ছেলেবেলা থেকেই গাছ দুটোকে একইভাবে দেখে আসছেন তিনি। পাশাপাশি ওই গাছ দুটোর নিচেই ঘুমাবেন দুই বন্ধু, এ ব্যাপারটা আগে থেকেই ঠিক করে রেখেছেন তারা। বয়স তো দুজনেরই কম হলো না, 80 পেরিয়ে গিয়েছে। দিন তো শেষ হয়ে এলো। সেখানে এসে দাঁড়িয়ে পড়লেন জন দাদু, তাকালেন গাছগুলোর দিকে। একটা গাছের নিচে রয়েছে কাঠের পাটাতন, আর তলায় খোঁড়া রয়েছে একটা সমাধির গর্ত। গোমেজ আগে ভাগে তার নিজের জন্য খুঁড়ে রেখেছে গর্তটা। এই বয়সেও তিনি এত সুন্দর গর্ত খোঁড়েন যে এ তল্লাটে এ কাজ তার মতো কেউ করতে পারে না। মাস 4 আগে তিনি এই গর্তটা খুঁড়েছিলেন। সেদিন জন দাদু তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাজটা যে আগে ভাগেই সেরে রাখছো বড়। তার কথা শুনে গোমেজ বলেছিলেন, যদি তুমি আগে যাও তাহলে তোমারটা না হয় আমি খুঁড়ে দেব, কিন্তু আমি যদি আগে যাই তাহলে আমারটা কে খুঁড়বে শুনি? তাই আমার কাজটা নিজেই এখন সেরে রাখছি, তেমন হলে শুধু উপর থেকে মাটি ফেলে দেবে। এ কথাটা মনে পড়ে গেল জন দাদুর। তিনি গিয়ে দাঁড়ালেন পাটাতনে ঢাকা সমাধিক্ষেত্রের সামনে। বর্ষার জলে ভেজা কাঠে উই ধরেছে। হাতের লাঠি দিয়ে জন দাদু উইয়ের বাসাগুলো ভাঙতে লাগলেন। হঠাৎ কেন জানি মনে হলো গোমেজের সঙ্গে হয়তো তার আর দেখা হবে না। রাত হলে ইদানিং তার বুকের ব্যথাটা আবার বাড়ছে। ডাক্তার বলে দিয়েছেন ওষুধপত্রে আর তেমন কাজ হবে না। রক্ত মাংসের হলেও বুকের ভিতর যেটা দিনরাত ধুকপুক করছে সেটা তো আসলে একটা যন্ত্রই, বহু ব্যবহারে জীর্ণ। পুরনো ঘড়ির মতো টিকটিক করে চলতে চলতে একদিন থেমে যাবে। একবার থেমে গেলে এ ঘড়ি আর সারানো যায় না। উইয়ের বাসাটা ভাঙতে ভাঙতে মনটা খুব খারাপ হয়ে গেল জন দাদুর। সত্যিই কি আর দেখা হবে না বন্ধুর সঙ্গে? ছেলেবেলা, কৈশোর,
যৌবনের কত স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে। সেই কোন ছেলেবেলায় গোয়া থেকে কিভাবে যেন এখানে এসে হাজির হয়েছিলেন গোমেজ। তারপর এখানেই তিনি জীবনটা কাটিয়ে দিলেন। একদিনের জন্য যিনি এ গ্রাম ছেড়ে অন্য কোথাও যাননি, তিনি কিনা 3-3টে মাস ধরে নিখোঁজ। তিনি কি ভুলে গেলেন তার 70 বছরের পুরনো বন্ধু জনকে? উইয়ের বাসাটা ভাঙা হয়ে যেতে আরও কিছুক্ষণ বিষণ্ণ মনে সেখানে দাঁড়িয়ে রইলেন জন দাদু। সূর্য ডুবে গিয়েছে, আকাশে ছড়িয়ে আছে লাল আভা। চারপাশে যে বড় বড় গাছ আছে, দিনের শেষে সেখানে নিজেদের বাসায় ফিরে আসছে পাখির দল। জন দাদু ফেরার জন্য এরপর হাঁটতে শুরু করলেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যখন তিনি প্রায় গেটের কাছে এসে পড়েছেন, তখন কানে এলো টমের ডাক। দাদু, তুমি কোথায়? সন্ধে হয়ে গেল, এবার ফিরে চলো। টম নিতে এসছে তাকে। বছর 14 বয়সের টম, দাদুর একমাত্র নাতি। খুব ভালোবাসে সে দাদুকে। রোজ বিকেলে সে মাঠে খেলতে যাওয়ার সময় দাদুকে এখানে দিয়ে যায়। ঘণ্টাখানেক পর খেলা শেষে ফেরার পথে দাদুকে বাড়ি নিয়ে যায়। আজ অবশ্য সে স্কুল থেকে দেরি করে বাড়ি ফেরাই, দেরিতে এখানে এসেছিলেন জন দাদু। টমের গলা শুনে জন দাদু বললেন, এই যে আমি এসে গিয়েছি। পাথরের স্তম্ভের উপর ছাদ বসানো জীর্ণ ফটক দিয়ে বের হওয়ার আগে আরও একবার গোমেজের ছোট্ট ঘরের বন্ধ দরজার দিকে তাকালেন জন দাদু। একটা বড় লোহার তালা ঝুলছে দরজায়। জল পড়ে মরচে ধরতে শুরু করেছে তার গায়ে। সেদিকে তাকিয়ে একবার দুপাশে মাথা নাড়লেন জন দাদু। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফটক পেরিয়ে সমাধিক্ষেত্রের বাইরে বেরিয়ে এলেন। তাকে দেখেই টম জিজ্ঞেস করল, কি গোমেজ দাদু ফিরলেন? জন দাদু বিষণ্ণ মনে বললেন, না। টম দাদুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, দেখো, আজ না হয় কাল ঠিক ফিরে আসবেন। রোজই কথা বলে টম দাদুর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু গোমেজের ঘরের তালাটা বন্ধই থাকে। তার কথা শুনে জন দাদু বললেন, তাই হবে হয়তো। এরপর দাদু আর নাতি মিলে হাঁটা শুরু করলেন বাড়ি ফেরার জন্য। দাদুকে নিয়ে টমের বাড়ি ফিরতে আধ ঘন্টা সময় লাগে। বর্ষাকাল। সমাধিক্ষেত্রের বাইরে বেরিয়ে একটু এগোবার পরই হঠাৎ কোথা থেকে যেন কালো মেঘ এসে আকাশ ঢেকে ফেলল। তার মিনিট 10 মধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। দাদু আর নাতি যখন বাড়ি ফিরলেন, তখন তারা একদম ভিজে চুপসে গিয়েছেন। সেদিন রাতেই খুব জ্বর এলো জন দাদুর, তার সঙ্গে বুকে ব্যথা। টমের ঠাকুরমা অনেক বছর আগেই মারা গিয়েছেন। সারা রাত তার শিওরে জেগে বসে রইলেন টমের বাবা মা। পরদিন সকালবেলা ডাক্তারবাবু এসে দাদুকে দেখে বললেন, তার আর কিছুই করার নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জন দাদুর অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। সংজ্ঞা হারালেন তিনি। দুপুরের দিকে মিনিট খানেকের জন্য একবার জ্ঞান ফিরে এলো তার। সেই সময় অস্ফুট স্বরে তিনি একবার বললেন, গোমেজ, কবে ফিরে এলে তুমি? তারপরেই আবার তিনি চোখ বুঝলেন। বিকেল হওয়ার আগেই সবাইকে কাঁদিয়ে এই গ্রাম, এই পৃথিবীর মায়া কাটিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করলেন জন দাদু। বিকেলবেলা টমদের বাড়ির সামনে দাঁড়িয়ে জটলা করেছিল গ্রামের একদল ছেলে। তাদের কেউ টমের সমবয়সী, কেউ বা টমের চেয়ে বয়সে কিছু বড়। সমস্ত জোগাড় যন্ত্র করতে করতে সন্ধে হয়ে যাবে। তাই আর আজ জন দাদুকে সমাধি দেওয়া যাবে না, সে কাজ শেষ করতে হবে কাল সকালবেলা। এই নিয়েই ছেলের দল নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের মধ্যে একজন হঠাৎ বলল, গোমেজ দাদু তো নেই, সমাধিটা যখন আমাদেরই খুঁড়তে হবে, তখন কাজটা আজকেই সেরে রাখলে হয় না? সন্ধে নামতে তো এখনো ঘন্টাখানেক দেরি আছে। তার কথা শুনে অন্য ছেলেরা রাজি হলো। হ্যাঁ, কাজটা এখনই সেরে রাখা উচিত। এর কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে পড়ল কোদাল গাইতি নিয়ে। বাড়িতে জন দাদুকে ঘিরে কান্নাকাটি চলছে। কেঁদে কেঁদে টমের চোখও ফুলে গিয়েছে। তার বাড়িতে থাকতে ভালো লাগছিল না। বাবা মার অনুমতি নিয়ে টমও চলল ছেলেদের দলের সঙ্গে। কিন্তু তারা সমাধিক্ষেত্রে পৌঁছবার আগেই গত দিনের মতোই হঠাৎই বর্ষার মেঘে ঢেকে গেল আকাশ। কেউ যেন কালি ঢেলে দিল আকাশের গায়ে। তারা যখন সমাধিক্ষেত্রের সামনে পৌঁছালো, তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাবার জন্য সকলে দৌড়ে গিয়ে আশ্রয় নিল প্রবেশ তোরণের ছাদের নিচে। জোন আটেক ছেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে পরস্পরের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো বৃষ্টির ছাড় থেকে বাঁচার জন্য। বৃষ্টি কিন্তু ক্রমশই বাড়তে লাগলো। তার সঙ্গে শুরু হলো ঝড়,
আর অন্ধকারের বুক চিরে বিদ্যুতের ঝলকানি। ঘুম ঘুম শব্দে বাজ পড়তে লাগলো। প্রচণ্ড বাতাসে ভিতরের বড় বড় গাছ পাগলের মতো মাথা নাড়তে লাগলো। যেন চারপাশে শুরু হলো মহাপ্রলয়। ছাদের তলায় দাঁড়িয়ে থাকলেও ছেলেরা পুরোপুরি বাঁচাতে পারল না নিজেদের। বাতাসে বৃষ্টির ছাট উড়ে এসে লাগতে শুরু করলো তাদের গায়ে। তারা যে কাজ করার জন্য এখানে এসে হাজির হয়েছে, সেই কাজ যে আর করা যাবে না তা বুঝতে পারলো সবাই। কিন্তু বৃষ্টি না থামলে বাড়ি ফেরারও যে উপায় নেই। বিশেষত যেভাবে বাজ পড়ছে, তাদের আর কারো খোলা আকাশের নিচে যেতে সাহস হলো না। সময় এগিয়ে চলল। বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যা নামলো তা কেউই বুঝতে পারল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বৃষ্টি থামার প্রতীক্ষা করতে লাগলো তারা। সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, আর টম চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো দাদুর কথা। রোজ দাদুকে বিকেলবেলা এখানে নিয়ে যেত টম। কাল বিকেল থেকে এ কাজ আর করতে হবে না। ঘন্টা তিনেক পর একসময় বৃষ্টি ধরে এলো, যদিও মাঝে মাঝে কালো আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো একটু পরেই আবার বৃষ্টি নামবে। অন্ধকারের মধ্যে তো আর মাটি খোঁড়া সম্ভব নয়, কাজেই বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চারপাশে জল জমে গিয়েছে। তার মধ্যে ছপ ছপ করতে করতে টম অন্যদের সঙ্গে পা বাড়ালো সমাধিক্ষেত্রের বাইরে যাওয়ার জন্য। ঠিক সেই সময় সমাধিক্ষেত্রের ভিতর থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে এলো টমের কানে। শব্দটা কানে গিয়েছিল টমের পাশে হাঁটতে থাকা একটা ছেলেরও। দুজনে থমকে দাঁড়িয়ে পড়ল। ও কিসের শব্দ? দুজনকে দাঁড়িয়ে পড়তে দেখে অন্যরাও থেমে গেল। তাদের একজন টমকে জিজ্ঞেস করলো, কি হলো? টম বলল, কেমন একটা শব্দ শুনতে পাচ্ছি। তার কথা শুনে কান খাড়া করলো সকলে। হ্যাঁ, একটা শব্দ ভেসে আসছে সমাধিক্ষেত্রের শেষ প্রান্ত থেকে। শব্দটা কিসের তা বোঝার চেষ্টা করতে লাগলো সকলেই। এত রাতে অন্য কিসের শব্দ হতে পারে এখানে? দলের মধ্যে যে দুজন একটু ভীতু গোছের ছেলে ছিল, তারা হাত দিয়ে বুকে ক্রস আঁকলো। একজন হঠাৎ বলল, সমাধি চোরের দল ঢোকেনি তো এখানে? গত মাসেই তো পাশের গ্রামের সমাধিক্ষেত্রের একটা গর্ত খুঁড়ে কারা যেন হাড়গোড় তুলে নিয়ে গিয়েছে বলে শুনেছি। এ খবরটা ছেলেদের মধ্যে আরও কয়েকজনের জানা, কাজেই সমাধি চোরের কথাটা বাকিরা কিন্তু উড়িয়ে দিতে পারল না। শব্দটা হয়েই চলেছে। একজন বলল, তাহলে চল দেখা যাক ব্যাপারটা কি। অন্য একজন বলল, কিন্তু যদি চোরের কাছে হাতিয়ার থাকে? আর একজন এ কথা শুনে বলল, আমাদের কাছেও তো গাইতি কোদাল আছে, এত ভয়ের কি আছে? মিনিট দুয়েক আলোচনার পর শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, একবার দেখে নেওয়া যাক ব্যাপারটা। সন্তর্পণে কোদাল গাইতি নিয়ে অন্ধকারে তারা এগোতে লাগলো শব্দের দিকে। টমের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অগত্যা সেও সকলের পিছু পিছু হাঁটতে শুরু করলো। প্রচণ্ড বৃষ্টিতে মাটি ভিজে গিয়েছে, পা বসে যাচ্ছে কাদা মাটিতে। দুপাশের ছোটখাটো গাছ ঝোপ জঙ্গল নুয়ে পড়েছে পথের মধ্যে। চারপাশে জমাট অন্ধকার। শুধু মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, তখন তার আলোয় আবছা ফুটে উঠছে সমাধিক্ষেত্রের মাথার উপর জেগে থাকা সাদা পাথরের ক্রসগুলো। জলকাদা আর ঘাসের জঙ্গল ভেঙে টমেরা এগোতে লাগলো। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল, শব্দটা ভেসে আসছে সমাধিক্ষেত্রের শেষ প্রান্তে যে দেবদারু গাছ দুটো আছে তার কাছ থেকে। ওই জায়গাতেই তো জন দাদুর সমাধির গর্ত খোঁড়ার কথা। আরও কয়েক পা সেদিকে এগোবার পর তারা এও বুঝতে পারল, শব্দটা আসলে মাটির উপর কোদাল চালানোর শব্দ। ঝপঝপ শব্দে দ্রুত মাটি কেটে চলেছে কেউ। কে ওখানে? ধীরে ধীরে এগিয়ে সকলে গিয়ে দাঁড়ালো একটা গাছের মোটা গুড়ির আড়ালে। অন্ধকারের মধ্যে দেবদারু গাছের নিচে একটা অস্পষ্ট অবয়ব চোখে পড়ল টম আর তার সঙ্গীদের। যে দেবদারু গাছের নিচে জন দাদুর জন্য গর্ত খোঁড়ার কথা, সেইখানেই মাটি খুঁড়ে চলেছে লোকটি। গাছের আড়ালে দাঁড়িয়ে সবাই ভাবতে লাগলো, লোকটি কে? টমদের দিকে পিছন ফিরে মাটি কাটছে সে। হঠাৎ একটা ঘটনা ঘটল। একটা ছেলে ভালো করে দেখার জন্য একটু সরে দাঁড়াতে গিয়ে কাদা মাটিতে পা পিছলে ধপ করে মাটিতে পড়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে থেমে গেল মাটি কাটার শব্দ। টমের মনে হলো যেন ফিরে দাঁড়ালো লোকটি। ঠিক সেই মুহূর্তে অন্ধকার আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকালো।
তার আলোয় মুহূর্তের জন্য সামনের অন্ধকার কেটে গেল। টমেরা দেখতে পেল তাদের দিকে তাকিয়ে আছে কোদাল হাতে দীর্ঘদেহী এক লোক। তার মাথার চুলগুলো সনের মতো সাদা, ঘাড় থেকে হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা কালো কোটটা বৃষ্টিতে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে। একটা মুহূর্ত মাত্র, কিন্তু তার মধ্যেই টম চিনে ফেলল তাকে। সে বলে উঠল, আরে ইনি যে গোমেজ দাদু। টমের কথা শেষ হতে না হতেই কাছেই কোথাও যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল। কেঁপে উঠল ছেলের দল। টম এবার চিৎকার করে বলল, গোমেজ দাদু, কবে ফিরলেন আপনি? তার কথার কোনো উত্তর এলো না, শুধু অন্ধকারে মাটির উপর কোদাল চালাবার শব্দ শুরু হলো আবার। টম আবারও একই প্রশ্ন করল, কিন্তু এবারও সে কোনো উত্তর পেল না। কিছুক্ষণ অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রইল সকলে। আবার বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে শুরু করলো। বৃষ্টি বাড়লে আর বাড়ি ফেরা যাবে না। তাছাড়া গোমেজ দাদু যখন ফিরে এসেছেন তখন আর চিন্তা নেই। কাজেই সকলে এরপর বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। বাড়ি ফিরে টম খবর দিল গোমেজ দাদু ফিরে এসেছেন। সেদিন মাঝরাতে ঘুম ভাঙতেই একলা ঘরে খাটের উপর উঠে বসল টম। পাশের ঘরে তখন জন দাদুর মৃতদেহের কাছে বসে তন্দ্রায় ঢুলছেন অবসন্ন টমের বাবা মা। বাইরে আকাশে তখন মেঘ কেটে গিয়েছে। খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেই। খাটে উঠে বসে জানলার বাইরে তাকালো টম, আর তখনই সে দেখতে পেল তাকে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বাইরেটা। সে আলোয় টমদের বাড়ির বাইরে কয়েক হাত দূরে ছোট্ট কাঠের বেড়ার ওপাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন গোমেজ দাদু। তার পরনে সেই লম্বা চুলের কোট। চাঁদের আলোয় তার মাথা ভর্তি সাদা চুল যেন আরো বেশি সাদা দেখাচ্ছে। তিনি চেয়ে আছেন টমের বাড়ির দিকে। এত রাতে ওভাবে ওখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন কেন? ঘরের ভিতর থেকে তন্দ্রাচ্ছন্ন চোখে তার দিকে তাকিয়ে রইল টম। গোমেজ দাদু একইভাবে দাঁড়িয়ে রইলেন। মিনিট খানেকের মধ্যে টমের চোখের পাতা আবার বুজে এলো। বিছানায় লুটিয়ে পড়ল টম। পরদিন বেলা 10টা নাগাদ জন দাদুর কফিন নিয়ে শবযাত্রা রওনা শুরু হলো সমাধিক্ষেতের উদ্দেশ্যে। ভোরবেলায় একজন লোককে সমাধিক্ষেতে পাঠিয়েছিলেন টমের বাবা। সে ফিরে এসে খবর দিয়েছে যে দেবদারু গাছের নিচে সুন্দরভাবে একটা গর্ত খুঁড়ে রাখা আছে, কিন্তু সে গোমেজ দাদুকে সমাধিক্ষেতের ভেতরে কোথাও দেখতে পায়নি। শবযাত্রা একসময় এসে পৌঁছালো সমাধিক্ষেত্রে। ফটক দিয়ে ভিতরে ঢুকতে টমের নজর পড়ল গোমেজ দাদুর ঘরের দরজায়। ভারী লোহার তালাটা সেখানে একইভাবে ঝুলছে। বর্ষার জলে মরচে ধরেছে তালাই। কফিন নিয়ে সকলে এসে হাজির হলো দেবদারু গাছ দুটোর নিচে। সামনেই সুন্দরভাবে কেটে রাখা গর্ত। এ গর্ত গোমেজ দাদুরই হাতের কাজ, তাতে সন্দেহ নেই। এত নিখুঁত গর্ত তিনি ছাড়া আর কাটবেনই বাকি। কিন্তু তিনি গেলেন কোথায়? কয়েকজন তাকে খুঁজতে শুরু করলো সমাধিক্ষেত্রের চারপাশে। না, তাকে পাওয়া গেল না। বেশ কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করলো সকলে, যদি তিনি শেষবারের জন্য দেখতে আসেন কফিনে শায়িত তার বন্ধুকে। একসময় আকাশের কোণায় আবার মেঘ জমতে দেখা গেল। আর অপেক্ষা করা যাবে না, বৃষ্টি নামলেই সব পণ্ড হয়ে যাবে। কাজেই জন দাদুকে শেষবারের মতো দেখে নিয়ে কফিনের মুখ ঢেকে দেওয়া হলো। সকলের চোখের জলের সঙ্গে কফিন ধীরে ধীরে নেমে গেল মাটির গভীরে। এরপর ঝপঝপ শব্দে মাটি পড়তে লাগলো গর্তের ভেতরে। আকাশ ক্রমশই কালো হয়ে আসছে। শবযাত্রার সঙ্গে যারা এসেছিল তাদের অধিকাংশই রওনা হয়ে গেল বাড়ি ফেরার জন্য। শুধু রয়ে গেল টম আর যারা গর্তে মাটি ভরাট করছে তারা। তখন কাজ প্রায় শেষ। গর্তটা ভরাট হয়ে গিয়েছে। সমাধির উপর মাটি লেপার কাজ করছে 2-3 জন, আর অন্যরা ঘিরে দাঁড়িয়ে কাজ দেখছে। হঠাৎ কিভাবে যেন একজনের পা পড়ে গেল জন দাদুর সমাধিক্ষেত্রের কয়েক হাত দূরে, কাঠের পাটাতনে ঢাকা সেই সমাধির গর্তটার উপর। বৃষ্টিতে ভিজে পচে যাওয়া কাঠের পাটাতনে ছেলেটির পা পড়ার সঙ্গে সঙ্গে সেটা মচ করে ভেঙে গর্তের মধ্যে ঢুকে গেল। ছেলেটিও পড়ে যাচ্ছিল গর্তের মধ্যে। পাশের একজন শক্ত হাতে কোনো রকমে ধরে ফেলল তাকে। গর্তের মুখটা ফাঁক হয়ে গিয়েছে। বৃষ্টির জলে অর্ধেক ভর্তি হয়ে আছে গর্তটা। তার মধ্যে তাকিয়ে হঠাৎ একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল সকলের। গর্তের ভেতরে জলের মধ্যে জেগে আছে একটা মাথার খুলি।
জিনিসটা চোখে পড়া মাত্রই সকলে ভালো করে দেখার জন্য ঘিরে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে কফিন বাক্স ছাড়াই শরীরটাকে শোয়ানো হয়েছে গর্তের মধ্যে। দাঁতের পাটিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। টম একটা জিনিস লক্ষ্য করলো, তার উপরের পাটির সামনের দুটো দাঁত সম্ভবত সোনা দিয়ে বাঁধানো। জল ধুয়ে সেগুলো মৃদু চিকচিক করছে। কিন্তু এ গর্ত তো গোমেজ দাদু নিজের জন্য খুঁড়ে রেখেছিলেন। এই মৃতদেহটা এখানে এলো কি করে? নিজেরা আলোচনা করে শেষ পর্যন্ত মনে হলো ফাঁকা সমাধি দেখতে পেয়ে অন্য কোনো জায়গার লোকজন হয়তো সুযোগটাকে কাজে লাগিয়েছে। মৃত ব্যক্তির হয়তো তেমন কোনো লোকবল ছিল না, কাজে যারা সমাধি দিতে এসেছিল তারা দায়সারাভাবেই কাজটা করে গিয়েছে, অথবা অন্য কোনো জরুরি কাজ ছিল তাদের, তাই কোনো রকমে মাটি না দিয়েই সমাধির উপর কাঠের পাটাতন আগের মতোই চাপা দিয়ে গিয়েছে, যাতে বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু এভাবে তো সমাধিটাকে খোলা ফেলে রাখা যায় না। জন দাদুর সমাধির উপর মাটি লেপার কাজ শেষ করে সঙ্গে আনা পাথরের ক্রসটা সমাধির উপর পুঁতে দিয়ে সকলে মিলে তাই লেগে গেল জল ভর্তি সমাধিটাকে বোঝাবার জন্য। আবার অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামলো বলে পাশ থেকে মাটি কেটে দ্রুত সমাধি বোঝাতে লাগলো সকলে। টম শুধু চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো, গোমেজ দাদু যখন ব্যাপারটা জানতে পারবেন তখন কত দুঃখ পাবেন তিনি। দুই দাদুর খুব স্বাদ ছিল পাশাপাশি ঘুমাবেন, সে স্বাদ আর পূর্ণ হলো না। কোনো রকমের সমাধিটা বোঝানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। ক্লান্ত শরীরে ভিজতে ভিজতে সকলে পা বাড়ালো বাড়ি ফেরার জন্য। সেই দিনের পর মাঝে আরো কয়েকটা দিন কেটে গেল। তারপর দিন বিকেলবেলায় মায়ের ধাক্কায় ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসল টম। মা বললেন, তাড়াতাড়ি উঠে পড়ো, দাদুর সমাধিতে মোমবাতি জ্বালিয়ে আসতে হবে তো, সন্ধেবেলার আগেই বাড়িতে লোকজন আসতে শুরু করবে কিন্তু। আজ সন্ধেবেলা তাদের বাড়িতে জন দাদুর জন্য 3 দিনের প্রার্থনা সভা হবে। বেশ কিছু আত্মীয় প্রতিবেশী আসবেন তাদের বাড়িতে। সামান্য কিছু আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে তাদের জন্য। টম বাবার সঙ্গে সারা সকাল ব্যস্ত ছিল সেই কাজে। শেষ দুপুরে সে বিছানায় এসে একটু শুয়েছিল। মার কথা শুনে বিছানা ছেড়ে নেমে পড়ল টম। মুখ হাত ধুয়ে মার কাছ থেকে একটা বড় মোমবাতি নিয়ে বাড়ি ছেড়ে রওনা হলো সমাধিক্ষেত্রের উদ্দেশ্যে। 2-3 দিন টানা বৃষ্টির পর আজ সকাল থেকে আর বৃষ্টি হয়নি। বৃষ্টির পর গাছের পাতাগুলো বিকেলের আলোয় আরও সবুজ মনে হচ্ছে। পথের পাশের ঝোপঝাড়গুলো থেকে বুনো ফুলের মিষ্টি গন্ধ এসে লাগছে টমের নাকে। এই পথ ধরেই রোজ বিকেলে টম দাদুকে পৌঁছে দিত সমাধিক্ষেত্রে। আজ সে চলেছে একা, দাদুর সমাধিতে বাতি জ্বালাতে। এই পথে দুপাশের গাছপালা, বিকেলের আলো, পাখির ডাক সব কিছুই একই রকম আছে, নেই শুধু জন দাদু। মনটা বিষণ্ণ হয়ে গেল টমের। তার কাছে কয়েকটা পয়সা ছিল। রাস্তার পাশে একটা দোকানে গিয়ে দেশলাই কিনল টম। দোকান ছেড়ে বেরিয়ে গিয়ে প্যান্টের পকেটে দেশলাই রাখতে গিয়ে পকেটের ভিতর কি একটা জিনিস হাতে ঠেকল টমের। কি এটা? টম পকেট থেকে বের করে আনলো একটা খাম। খামটা দেখেই টমের মনে পড়ে গেল আজ সকালেই পোস্টম্যান এসে দিয়ে গিয়েছিল সেটা। তখন টম কি একটা কাজে বাড়ির বাইরে যাচ্ছিল, খামটা সে পকেটে রেখে দিয়েছিল। তারপর আর খেয়াল হয়নি খামের কথা। হাঁটতে হাঁটতে খামটা আবার পকেটে ঢোকাতে গিয়ে হঠাৎ একটা জিনিস চোখে পড়াই থেমে গেল টম। আরে, এই চিঠি যে জন দাদুর উদ্দেশ্যে লেখা। কে লিখেছে চিঠিটা? তার নামে তো কোনো চিঠি আসে না। টম কৌতূহলী হয়ে পথের পাশে দাঁড়িয়ে পড়তে শুরু করলো চিঠিটা। চিঠির তারিখটা মাস 2 আগের, তাতে খুদে হস্তাক্ষরে লেখা, প্রিয় জন খুড়ো, আশা করি ঈশ্বরের কৃপায় আপনি কুশলে আছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আমাদের গোমেজ খুড়ো, আপনার প্রিয় বন্ধু, আর আমাদের মধ্যে নেই। 3 দিন আগে তিনি প্রয়াত হয়েছেন। এখানে আসার পর তিনি সুস্থই ছিলেন। কয়েক সপ্তাহ আগে তিনি স্থানীয় এক দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সোনা দিয়ে 2টো দাঁত বাঁধান। এরপরই তার এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু দাঁত বাঁধানোর পরই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তারের চেষ্টা সত্ত্বেও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান তিনি। মৃত্যুশয্যায় বারবার বলছিলেন আপনার কথা। তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তার দেহ যেন আপনাদের গ্রামের সমাধিক্ষেত্রে সমাধি দেওয়া হয়। দূরত্ব ও আর্থিক অসুবিধার কারণে সে কাজ আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানেও তার মরদেহ আমরা সমাধি দিতে পারিনি।
ব্যাপারটা সংক্ষেপে এরকম, 3 দিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর সেই সঙ্গে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস হয়। সমুদ্রে জল ঢুকে পড়ে সমাধিক্ষেত্রে। তার হাত থেকে বাঁচার জন্য আমরা কফিন নামিয়ে রেখে সমাধিক্ষেত্রের এক কোনায় একটা ঘরের মধ্যে আশ্রয় নিই। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি একটু কমলে আমরা ফিরে গিয়ে দেখি কফিন বাক্সটা কাত হয়ে পড়ে থাকলেও গোমেজ খুঁড়োর শরীর আর তার মধ্যে নেই। চারপাশেও আর তার সন্ধান পাইনি আমরা। আমার ধারণা সমুদ্র অন্য কোথাও ভাসিয়ে নিয়ে গিয়েছে তার শরীর। গোমেজ খুঁড়োর চলে যাওয়ার দুর্ভাগ্যজনক সংবাদ আপনাকে জানাতে হবে বলে আমাকে মার্জনা করবেন। ঈশ্বরের কাছে আপনার নিরোগ দীর্ঘায়ু কামনা করি। ইতি হতভাগ্য স্টিফেন গোমেজ, ওল্ড চার্চ রো, গোয়া। চিঠিটা পড়ার পর কিছুক্ষণ রাস্তার পাশে থমকে দাঁড়িয়ে রইল টম। তার মনে পড়ে গেল জন দাদুর সমাধির পাশে গোমেজ দাদুর জন্য খুঁড়ে রাখা গর্তের জলকাদার মধ্যে ভেসে থাকা সেই মুক্তার কথা। কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করল টম। তারপর সে আবার দোকানে ফিরে গেল। সে আরও একটা মোমবাতি কিনল সেখান থেকে, আর একটু দড়িও চেয়ে নিল দোকানির কাছ থেকে। তারপর পা বাড়ালো সমাধিক্ষেত্রের দিকে। সমাধিক্ষেত্রে আর কোনো মানুষ নেই, শুধু মাঝে মাঝে ভেসে আসছে পাখির ডাক। টম প্রথমে গিয়ে হাজির হলো দেবদারু গাছ দুটোর দিকে। কিছু দূরে বুনো গোলাপের ঝাড় থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে। মোমবাতি দেশলায় মাটিতে নামিয়ে রেখে একটু দূরের একটা গাছ থেকে শক্ত দুটো ছোট ডাল ভেঙে আনলো সে। ডাল দুটোকে আড়াআড়ি ক্রসের মতো বেঁধে সে পুঁতে দিল জন দাদুর পাশের সমাধির মাটির ঢিপির উপরে। তারপর কিছু বুনো গোলাপ এনে তার পাপড়ি ছড়িয়ে দিল সমাধি দুটোর উপর। শেষে মোমবাতি দুটো জ্বালিয়ে একটা একটা করে বসিয়ে দিল সমাধি দুটোর সামনে। কাজ মিটে যাওয়ার পর সমাধি দুটোর মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু করে টম কয়েক মুহূর্ত শ্রদ্ধা জানালো মাটির গভীরে শুয়ে থাকা মানুষ দুটোর প্রতি। তারপর পা বাড়ালো বাড়ি ফিরে যাওয়ার জন্য। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে টম এসে হাজির হলো সমাধিক্ষেত্রের বাইরে যাওয়ার তোরণের সামনে। বাইরে পা রাখার আগে সে শেষবারের জন্য একবার ফিরে তাকালো দূরের দেবদারু গাছ দুটোর দিকে। বাতাসে মৃদু মৃদু দুলছে দুটো গাছ। তাদের ফাঁক দিয়ে চুইয়ে আসা শেষ বিকেলের আলোয় গাছ দুটোর নিচে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছেন দুজন বৃদ্ধ মানুষ। তারা যেন হাসছেন টমের দিকে তাকিয়ে। টম তাদের দিকে তাকিয়ে হাত জোর করে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানালো। তারপর খুশি মনে হাঁটতে শুরু করলো বাড়ির পথে।